দেশের ভঙ্গুর অবস্থায় দায়িত্ব নেওয়ায় কাজ করতে সময় দিতে হবে সরকারকে, বললেন তথ্যমন্ত্রী। হাসিনা সহ সব পলাতককে ফেরত দেওয়ার আহ্বান। চলতি অর্থ বছরের মধ্যে 5টি স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা। অনুরোধ করতে আগামী সপ্তাহে ইসিতে যাবে প্রতিনিধি দল। একটি শর্তে অনেকখানি আটকে গেছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির যুগান্তকারী পদক্ষেপ। সমাধানের পথ খুঁজছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ক্রসফায়ারে একরামুল হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে গ্রেপ্তার দেখালো ট্রাইব্যুনাল। পাঠানো হলো কারাগারে। এবং ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা, বাণিজ্য সহযোগীদের সতর্ক বার্তা। অর্থহীন বলছে তেহরান, সংকট মোকাবিলায় 2 বছরের পরিকল্পনা। দেশের ভঙ্গুর অবস্থায় দায়িত্ব নেওয়া সরকারকে কাজ করতে একটু সময় দিতে হবে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বলেন, 17 বছর মত প্রকাশের স্বাধীনতা ছিল না। বর্তমান সরকার কারো মুখ বন্ধ করবে না। মন্ত্রী আরও বলেন, সরকার চায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক সকলকে ফেরত দিক ভারত। মঙ্গলবার সচিবালয়ে সরকারের উন্নয়ন, অগ্রগতি, পরিকল্পনা ও সমসাময়িক নানা ইস্যুতে গণমাধ্যমের মুখোমুখি সদ্য দায়িত্ব পাওয়া তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদ উর রহমান ও প্রতিমন্ত্রী ইয়াসের খান। শুরুতেই তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রধানমন্ত্রীর আই হ্যাভ এ প্ল্যান শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরে বক্তব্যে ডাক্তার জাহিদ উর রহমান তুলে ধরেন এই সপ্তাহে সরকারের নানা উদ্যোগ আর পরিকল্পনার তথ্য। বলেন, সারের কোনো ঘাটতি তো নেই, বরং কোনো ঘাটতি যেন না হয় তার জন্য উল্টো অতিরিক্ত সার আমদানি করা হয়েছে। সারের সংকট নেই, কোন জায়গায় সার বিতরণে কিছু অনিয়ম হয়তো এসছে। দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে, অতিরিক্ত সার রক্ষিত আছে। কিছুটা সমস্যা বিতরণে আছে। সরকার বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে, যেটা কৃষক এবং জনগণের স্বার্থে। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যেসব গণমাধ্যম ফ্যাসিজমের মত তৈরি করে তাদের সামাজিকভাবে মানুষ বয়কট করবে। ফ্যাসিস্ট গণমাধ্যমকে আমি ইন্টেলেকচুয়ালি ফ্যাসিজমের সাথে তুলনা করি। ওই ইন্টেলেকচুয়াল চিন্তা চেতনায় যদি কেউ ফ্যাসিজমকে সাপোর্ট করে, প্রমোট করে, সেই জিনিসটাকে তো আসলে আমরা সামাজিকভাবে ধিক্কার জানানো ছাড়া কিছু করতে পারি। ইন্টেলেকচুয়াল ফ্যাসিজমের জন্য সামাজিকভাবে আমরা তাদেরকে ধিক্কার করব। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সহ সব পলাতককে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান মন্ত্রী। সাবেক যে ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন, উনি এখন ভারতে আছেন। শুধুমাত্র উনি কেন, প্রত্যেককেই আমরা ফেরত চাই। যাদের নামে মামলা, যাদের নামে সবকিছু, বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি, সেগুলির সঠিক বিচার হবে। সমালোচনায় বাধা নেই উল্লেখ করে সেই সুযোগ যেন কেউ রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী। এটা মানসিকতার ব্যাপার। আপনি আপনার বিরুদ্ধে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। গ্যাস সংকট দ্রুত সমাধানে সরকার আশ্বাস দিলেও যানবাহন চালকদের ভোগান্তি কমার লক্ষণ নেই। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে সব সময় দীর্ঘ সারি লেগেই থাকে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। দীর্ঘ অপেক্ষার কারণে সড়কে যেমন যানজট তৈরি হচ্ছে, তেমনি প্রভাব পড়ছে দৈনন্দিন সেবায়। ঢাকায় প্রায় প্রতিটি সিএনজি স্টেশনে গ্রাহকের দীর্ঘ প্রতীক্ষা। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক পাম্পই সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকেরা। কিছু সিএনজি স্টেশনে গ্যাস মিললেও চাপ না থাকায় 150 থেকে 200 টাকা জ্বালানি নিয়ে ফিরতে হচ্ছে চালকদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার জোর তাগিদ ভুক্তভোগীদের। অ্যাম্বুলেন্স সার্ভিসে যে কোনো রুগী নিয়ে যায়, অনেক জায়গায় পাম্পের মধ্যে মানে বৈশা থাকলেও দেয় না, কি গ্যাস নাই। আমি 120 প্রেসার গ্যাস নেবো, আপনি পাম্প বন্ধ রাখবেন কেন? আপনি লাইসেন্স করে আনছেন না? 3.5 ঘন্টা সিরিয়ালে থাকার পরও এখানে এসে দেখে যে 110 প্রেসার। এখন এই 110 প্রেসার দিয়ে আমি কতটুকু গাড়ি চালাবো? ঢুকছে হচ্ছে যে 180 টাকা।
চলতি অর্থ বছরের মধ্যে 5টি স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা সরকারের, এমনটা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এজন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করতে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে নির্বাচন কমিশনে যাবে। ডেনমার্কের রাষ্ট্রদূতের সাথে উন্নয়ন প্রস্তাবনা নিয়ে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী আরও জানান, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদে নির্বাচন করার কথা ভাবছে সরকার। এছাড়া জানানো হয়েছে ডেনমার্ক সরকারের সহায়তায় মেঘনা নদী থেকে পানি এনে তা বিশুদ্ধ করার জন্য 16,000 কোটি টাকা ব্যয়ে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শাহে আলম আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন 95 কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা হবে। এছাড়াও ডেনমার্ক সরকারের বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্পের উন্নয়নে 100 কোটি টাকা অনুমোদন দেওয়ারও আশ্বাস দিয়েছে। সরকারের প্রস্তাব তো আমি এর আগেও বহুবার বলেছি যে চলতি অর্থ বছরের বাজেটে এই 5টি নির্বাচন করবার জন্য যে 6,000 কোটি টাকার প্রয়োজন সেটা আমরা রেখেছি এবং নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই বলা হচ্ছে যে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, কারণ আমাদের বাজেটে টাকা রাখা আছে। এই অর্থ বছরের মধ্যে নির্বাচন শেষ করতে হবে এবং এই টাকাটিও খরচ করতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু সরকারের যুগান্তকারী পদক্ষেপ, কিন্তু নীতিমালার একটি শর্তেই যেন অনেকখানি আটকে গেছে শিক্ষকদের দীর্ঘদিনের স্বপ্ন। সমস্তর শিক্ষা প্রতিষ্ঠানে ওই শর্তের কারণে নিজ জেলা বা উপজেলায় পদ শূন্য থাকলেও আবেদন করতে পারছেন না বহু শিক্ষক। তারা বলছেন, এই জটিলতায় প্রায় অর্ধেক শিক্ষকই বদলির সুযোগ পাবেন না। সমস্যা সমাধানে কাজ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। 2015 সাল থেকে সারা দেশে একযোগে মেধার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। 8টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে প্রায় 2.25 লাখ শিক্ষক, যাদের একটি বড় অংশেরই নিয়োগ হয়েছে নিজ জেলা থেকে দূর দূরান্তের প্রতিষ্ঠানে। এই অবস্থা থেকে মুক্তি পেতে শুরু থেকেই বদলির আবেদন জানিয়ে আসছেন বেসরকারি শিক্ষকরা। চলে আন্দোলনও। অবশেষে বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করেছে সরকার। আগামী 27 আগস্ট পর্যন্ত টেলিটকের সার্ভারের মাধ্যমে অনলাইনে চলবে এই আবেদন। কিন্তু নিজ জেলা কিংবা উপজেলায় ফিরতে মুখিয়ে থাকা শিক্ষকদের একটি বড় অংশের অভিযোগ, পদ ফাঁকা থাকার পরও বেশিরভাগ প্রতিষ্ঠানেই বদলির আবেদন করতে পারছেন না তারা। এর কারণ, বদলি নীতিমালায় সমস্তর শর্ত আরোপ। বড়ই পরিতাপের বিষয়, সমস্তরজনিত ভুল ব্যাখ্যায় সফটওয়্যার তৈরি করার কারণে অর্ধেকের বেশি বদলি প্রত্যাশী শিক্ষক আমরা আবেদন করতে পারছি না। আমার জেলায় স্নাতক পর্যায়ে উচ্চ মাধ্যমিক শাখায় এবং স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় সময় স্কেলে সমপদে পদ শূন্য থাকা সত্ত্বেও আমি আবেদন করতে পারছি না। অনুরূপভাবে স্নাতক পর্যায়ের একজন শিক্ষকও উচ্চ মাধ্যমিক কলেজে আবেদন করতে পারছে না। আমরা যারা এতদিন অধীর আগ্রহে বদলির আশায় ছিলাম, তারা খুবই হতাশায় নিমজ্জিত আছি। চলমান স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলিতে আবেদন করতে পারছি না শুধুমাত্র সময়স্তরের কারণে। আমার নিজ জেলায় আমার সমবিষয়ে অনেক শূন্যপদ ফাঁকা থাকলেও আমি আবেদন থেকে বঞ্চিত। আমি আমার নিজ জেলা থেকে ভিন্ন জেলায় প্রত্যন্ত একটি অঞ্চলে দীর্ঘ 8 বছর শিক্ষকতা করছি। আমার মতো হাজারো শিক্ষক এই একই কারণে হতাশায় নিমজ্জিত। সমস্তরের সমস্যার কারণে তার বাড়ির পাশে সে স্কুল অ্যান্ড কলেজে চাকরি করে, তার বাড়ির পাশে একটি উচ্চ বিদ্যালয় আছে, সে উচ্চ বিদ্যালয়ে যেতে পারবে না, তাকে স্কুল অ্যান্ড কলেজেই খুঁজে নিতে হবে। কিন্তু স্কুল অ্যান্ড কলেজ পুরো জেলাতেও নেই। এরপরে আপনার যে ডিগ্রি কলেজে চাকরি করে, তার বাড়ির পাশে আছে ইন্টারমিডিয়েট কলেজ, সে এখন ইন্টারমিডিয়েট কলেজে যেতে পারবে না। এই যে সমস্যাটা, এটা খুব প্রকট আকার ধারণ করেছে এবং এই কারণে অনেকেই আবেদন করতে পারতেছে না। আমরা কর্তৃপক্ষকে করজোরে মিনতি করতেছি, আপনারা বিষয়টা একটু ভেবেচিন্তে এই জিনিসটা সমাধান করলে অনেকে আবেদন করতে পারবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, আবেদনের যেসব জটিলতা দেখা দিয়েছে তা সমাধানের চেষ্টা করছে তারা। এই বদলি সফটওয়্যারে যখন তারা আবেদন করতে যাচ্ছে, কিছু কিছু সমস্যা দেখা যাচ্ছে, সেটা হয়তো আমরা সমাধান করার চেষ্টা করব এবং আশ্বস্ত করতে চাই সবাইকে যে বিষয়ভিত্তিক যে সমস্ত এনামেলগুলো আছে, বিশদ উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয় এবং ডিগ্রি বা স্নাতক পর্যায়ের বিষয়, কিছুটা বিষয়ভিত্তিক পার্থক্য বা পদের ক্ষেত্রে যে সমস্ত অসামঞ্জস্যগুলো আছে সেগুলো
আমরা ভবিষ্যতে এগুলো সমাধান করার উদ্যোগ নিব। বেসরকারি শিক্ষকদের বদলিতে এবার শূন্য পদ আছে 85,340টি, বদলিযোগ্য প্রার্থী 4,07,462 জন। অথচ আবেদনের চতুর্থ দিন সোমবার সন্ধ্যা 6টা 50 পর্যন্ত আবেদন করেছেন মাত্র 9,087 জন। ভুক্তভোগী শিক্ষকদের দাবি, সমস্তরের জটিলতার কারণে অর্ধেক শিক্ষকই আবেদন করতে পারবেন না নিজ জেলা কিংবা কাছাকাছি কোথাও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। থ্রি হুইলার বন্ধের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে বন্ধ রয়েছে যান চলাচল। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জিয়াদ, জানতে চাই এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে সর্বশেষ কি কি তথ্য আছে আপনার কাছে, সেই সাথে জানাবেন তারা কি দাবি দাওয়া নিয়ে আসলে এই সড়ক অবরোধ করে রেখেছেন। আরেকটি বিষয় তুলে ধরবেন, এই সড়ক অবরোধের কারণে যে যানজটের সৃষ্টি হচ্ছে, জনমনে যে ভোগান্তির সৃষ্টি হচ্ছে, সেই চিত্র আমাদের সামনে তুলে ধরবেন। সাথী, গতকালও ঠিক একই সময় আমরা দেখেছিলাম যে এই রাস্তা অবরোধ করে এখানে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাস মালিক সমিতি, এবং আজকে ঠিকই একই চিত্র দেখা যাচ্ছে। আপনাকে যদি একটু দেখাই, এখানে কিন্তু যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। তারা কিন্তু হেঁটে যাচ্ছেন, তারা কিন্তু বলছেন যে তারা তাদের বাসটি থামিয়ে রাখার কারণে তাদের কিন্তু নানাভাবে তারা বিড়ম্বনার শিকার হচ্ছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাসগুলো কিন্তু আর করে দাঁড়িয়ে রাখা হয়েছে। এখানে আমরা যদি জানতে পেরেছি যে বাস ড্রাইভারদের সাথে, বাস শ্রমিকদের সাথে আলফা বা থ্রি হুইলার মাহিন্দ্রা যারা চালাচ্ছেন তাদের সাথে একটা বিরোধের সৃষ্টি হয়। সেই দ্বন্দ্বের প্রেক্ষিতে আজকে মারামারিও হয়েছে যতদূর জানতে পেরেছি, এবং সেই মারামারি থেকেই কিন্তু এখানে তারা একটা অবরোধ কর্মসূচি হাতে নিয়েছেন। শ্রমিক যারা রয়েছেন তারা আমাদের জানিয়েছেন, এবং এখানে বাস মালিক সমিতি থেকেও একজন রয়েছেন, আমি তার সাথে কথা বলবো। আসলে আজকের ঘটনাটি কি হয়েছে? আমি যাত্রী হিসাবে, আমি আজকে যাত্রী একজন, কি ভোগান্তির শিকার হচ্ছেন আপনি? আজকে আমরা বরগুনা থেকে জাকের পার্টির উদ্দেশ্যে, জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ফরিদপুরের বাইশরশিতে আমরা রওনা করছি, এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের বরগুনা থেকে 10 থেকে 12টা বাস আমরা অতিক্রম করার চেষ্টা করতে আছি। এই মুহূর্তে আমাদের এই জায়গায় মাহিন্দ্র এবং বাসের সমাগমে মালিক সমিতিতে সমস্যার সৃষ্টি করছে। এখন আমাদের ভোগান্তির সৃষ্টি। ধন্যবাদ। আমি একজন বাস মালিক সমিতি যিনি রয়েছেন তার সাথে কথা বলবো। আসলে ঘটনাটি কি, সূত্রপাত কোথা থেকে? আমি আসলে শ্রমিক, আমি মালিক সমিতি কেউ না, আমি শ্রমিক, একজন ড্রাইভার। গতকালকে একটি গ্যাঞ্জাম হয়েছে, আমাদের গাড়ি আটকিয়ে রাখছিল। এটার প্রতিবাদে আমরা সকাল 9টা থেকে গাড়ি আটকাইছে। আমরা বিভিন্ন প্রশাসনের কাছে মালিক সমিতি আমাদের জানানো সত্ত্বেও কোনো সুরাহা না পেয়ে 1টার সময় আমাদের শ্রমিকরা রোড বন্ধ করে দেয়। এরপরে প্রশাসন আসার পরে তাদের সাথে একটা সমাধান হয়, এবং প্রশাসন আশ্বস্ত করে যে আলফার যারা এই গাড়ি আটকাইছে তাদের বিরুদ্ধে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এই আশ্বাসে আমরা গাড়ি ছেড়ে দেয় এবং আমরা স্বাভাবিকভাবে গাড়ি চলাচল শুরু করে। আজকে সকাল থেকে আলফা শ্রমিকরা রহমতপুর ব্রিজে জড়ো হয়ে আমাদের লোকাল গাড়িগুলোর সমস্ত যাত্রী নামিয়ে দেয় এবং শ্রমিকদের মারধর করে, এবং আমাদের প্রায় সেই প্রেক্ষিতে আপনারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন। আচ্ছা, এখানে যাত্রীরা কিন্তু নানা ভোগান্তির শিকার হচ্ছে, যেটি বলছিলাম যে আসলে এখন কি মনে হচ্ছে আপনার, কি করণীয়? এখন করণীয় আমাদের যাত্রীর পক্ষ থেকে আমি বলছি, আমরা সঠিক সময় থেকে গন্তব্যে পৌঁছতে পারি, প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু এই যে নতুল্লাবাদ এলাকা, এর আশেপাশে কিন্তু কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু একেবারে আমরা দেখেছি যে সেখানে যানজটের সৃষ্টি হয়েছে। এখানে যারা যাত্রী রয়েছেন তারা বলছেন অতি দ্রুত সম্ভব প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন, এবং এই যানজট যাতে আর বিলম্বিত না হয় এবং এই অবরোধ তুলে নেয় সেদিকে কিন্তু যাতে ব্যবস্থা নেওয়া হয়, সে কারণেও এখানে যারা রয়েছেন, যাত্রী রয়েছেন, তারা এই দাবি তুলছেন। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ জিয়াদ আপনাকে। কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় আব্দুর রহমান বদিসহ 4 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেয়। কারাগারে পাঠানো বাকি 3 আসামি হলেন ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা মাহবুব আলম ও র্যাবের সাবেক মহাপরিচালক আনোয়ার লতিফ খান। এ মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দেয় প্রসিকিউশন। এতে বলা হয় 2018 সালের 26শে মে রাত 10:30টার দিকে কক্সবাজারের টেকনাফের কিরণতলির হোটেল নেটংয়ের সামনে সড়ক থেকে একরামুল হককে তুলে নেওয়া হয়। পরে মেরিন ড্রাইভের সাগর তীরে র্যাবের কথিত বন্দুক যুদ্ধে নিহত হন তিনি। একরামুল টেকনাফ পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।
মাগুরায় ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা হাইকোর্ট আপিলের রায় পিছিয়েছে। রায়ের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১শে আগস্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রায় আজ হওয়ার কথা ছিল। এর আগে মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ২০২৫ সালে মার্চের শুরুতে মাগুরার নিজনান্দুয়াল গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয় আসিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ১৩ই মার্চ চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। লার্নেড অ্যাটর্নি জেনারেল সাহেব বোধহয় অ্যাপিয়ার করবেন, এই কারণে ডেটটা শিফট করেছেন। আসিয়া হত্যা মামলার আজকে যে রায়টা হওয়ার কথা ছিল, এই রায়টা আজকে হবে না, এটা আগামী মানডেতে হওয়ার কথা। ১ সেপ্টেম্বর থেকে চাহিদা মতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সকালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন সম্মিলিত ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদার। এ সময় গভর্নর এ নির্দেশনা দেন। তিনি জানান, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফা কেটে নেওয়ার সিদ্ধান্ত বা হেয়ার কাট বাতিলের ঘোষণা দেন, কিন্তু তারপরও আমানতকারীদের মধ্যে কিছু অস্পষ্টতা আছে। তাই ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা আল ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয় হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে $২৫ মিলিয়ন পাচারের ঘটনায় স্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে এই আবেদন নিষ্পত্তি করতে বলা হয়েছে। একই সঙ্গে এই অর্থ দেশে ফিরিয়ে আনতে BFIU এর ব্যর্থতার জন্য কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছে আদালত। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী ওয়ানুল সাইদ যুক্তরাজ্যে $25 মিলিয়ন পাচারের ঘটনায় শওকত আলী চৌধুরীর অনুসন্ধানের আবেদন নিষ্পত্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পাচার করার সম্পদ অনুসন্ধানকালে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি দেশটিতে রক্ষিত শওকত আলী চৌধুরীর নামে $25 মিলিয়ন সন্ধান পায়। যুক্তরাষ্ট্রের কোনো হুমকিকে পাত্তা দিচ্ছে না ইরান। এবার নতুন করে সর্বাত্মক অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। একই সাথে সতর্কবার্তা দেওয়া হয়েছে ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা দেশগুলোকে। যুক্তরাষ্ট্রের এই হুমকিকে অর্থহীন বলছে তেহরান। সামরিক অভিযানে অনেকটাই ব্যর্থ হয়ে এবার ইরানের অর্থনীতির দিকে নজর ওয়াশিংটনের। বিশ্বজুড়ে অর্থের প্রবাহ বন্ধ করে দেশটিকে আরও বিচ্ছিন্ন করতে ইকোনমিক ডি-ডে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে লেনদেন করা দেশ ও প্রতিষ্ঠানও এবার মার্কিন নিশানায়। তেল বিক্রি, জাহাজ চলাচল ও ব্যাংকিং খাতসহ নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে প্রায় ৬০টি প্রতিষ্ঠানকে। যারা ইরানের তেলকে অর্থে পরিণত করতে সহায়তা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সময় গণনা শুরু হয়ে গেছে, কেউ মার্কিন নিষেধাজ্ঞার আওতার বাইরে নয়। অর্থনৈতিক চাপের সঙ্গে সামরিক হুমকিও দিচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পথও খোলা। সামরিক অভিযান বন্ধ হয়নি। ইরান নতি স্বীকার না করলে কঠোর হামলা চালানো হবে। তবে ওয়াশিংটনের এই চাপ আমলে নিচ্ছে না তেহরান। এমন পরিস্থিতির জন্য আগেই প্রস্তুতি নিয়েছে ইরান সরকার। আমরা এসব দিনের জন্য প্রস্তুত ছিলাম। সরকারের 2 বছরের পরিকল্পনা আছে। যুক্তরাষ্ট্র আবারও ব্যর্থ হবে। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, বল প্রয়োগ ও ভীতি দেখিয়ে অন্য দেশকে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করছে। এদিকে তেহরানে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। গণমাধ্যমের খবর, ইরানের সাথে আবারও আলোচনায় বসতে পাকিস্তানের সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্র। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।
আশ্রয় প্রার্থী বিদেশিদের জন্য ব্যবসা ও পর্যটন ভিসা নিয়ে বড় ধরনের পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। 2 লাখ বিদেশির B1 ও B2 ভিসা বাতিল করার পরিকল্পনা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 2016 থেকে 2026 সালের মধ্যে ইস্যু করা ভিসাধারীদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা করছেন তাদের লক্ষ্য করেই এ পদক্ষেপ নেওয়া হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, পর্যটক বা স্বল্পমেয়াদী ব্যবসায়িক ভ্রমণকারী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর যারা স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করেছেন তাদের নন ইমিগ্রেন্ট ভিসা বাতিলের বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পররাষ্ট্র দপ্তর। তবে ভিসা বাতিল হলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে না। পরিকল্পনা বাস্তবায়ন হলে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বড় পরিসরে ভিসা বাতিলের ঘটনা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। মঙ্গলবার বৃষ্টি আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এমন অবস্থায় বজ্রপাত, বজ্রঝড় ও দমকা বাতাস সহ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে পড়ে সড়ক, অচল হয়ে পড়ে দিল্লি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজধানীর বেশ কিছু এলাকায় বজ্রঝড়, বজ্রপাত এবং ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস সহ মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এর আগে সোমবার বৈরী আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট সহ 15টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। 1 ঘণ্টা বৃষ্টির পর দিল্লির পাশের শহর গুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার কবলে পড়ে। ভোগান্তির কথা বিবেচনা করে হোম অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। টানা 2 মৌসুম ট্রফিহীন থেকেও 2026-এর সবচেয়ে দামি ফুটবল ক্লাবের স্বীকৃতি পেল রিয়াল মাদ্রিদ। 2 নম্বরে আছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। সেরা 10-এ আছে ইংল্যান্ডের 5টি ও জার্মানির 2টি ক্লাব। প্রতি বছরের মতো এবছরে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবগুলোর সর্বশেষ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক ব্র্যান্ড মূল্যায়ন সংস্থা ব্র্যান্ড ফাইন্যান্স। মাঠে ট্রফির লড়াই যাই হোক না কেন, বিশ্ব ফুটবলের বাণিজ্যিক সাম্রাজ্যে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে রিয়াল মাদ্রিদ। আন্তর্জাতিক ব্র্যান্ড মূল্যায়ন সংস্থা ব্র্যান্ড ফাইন্যান্সের 2026-এর হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী টানা 3য় বছরের মতো বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব ব্র্যান্ডের মুকুট ধরে রেখেছে লস ব্লাঙ্কোসরা। 1 বছরে রিয়ালের ব্র্যান্ড মূল্য 25% বেড়ে দাঁড়িয়েছে 240 কোটি ইউরো বা প্রায় 276 কোটি 60 লাখ ডলারে। মাঠে টানা 2 মৌসুম শিরোপাহীন থাকা সত্ত্বেও মাঠের বাইরের আয়ে অনন্য রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ব্র্যান্ড মূল্যে 15% বৃদ্ধি পেয়ে 227 কোটি 60 লাখ ডলার নিয়ে তালিকার 2য় স্থানটি ধরে রেখেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। 2026 সালের র্যাঙ্কিংয়ের সবচেয়ে বড় চমক দেখিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। দীর্ঘ 22 বছর পর প্রিমিয়ার লিগ জয় এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার দুর্দান্ত পারফরমেন্সে গানাররা 5 ধাপ এগিয়ে ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ 3-এ উঠে এসেছে। 28% ব্র্যান্ড মূল্য বৃদ্ধি পেয়ে তাদের অর্থমূল্য দাঁড়িয়েছে 150 কোটি ইউরো বা 177 কোটি 20 লাখ ডলারে। ঘরোয়া ট্রেবল জিতে 2 ধাপ এগিয়ে 4 নম্বরে জায়গা করে নিয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। আর তাদের পরই 5ম স্থান ধরে রেখেছে ফরাসি ক্লাব PSG। তবে র্যাঙ্কিংয়ে পিছিয়েছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এবারের প্রতিবেদনের অন্যতম চমক, দীর্ঘ 1 দশক পর বিশ্বের সেরা 10টি মূল্যবান ফুটবল ক্লাবের তালিকায় আবারও ফিরেছে বরুসিয়া ডর্টমুন্ড। ব্র্যান্ড ফাইন্যান্সের তথ্য অনুযায়ী শীর্ষ 50টি ক্লাবের মোট ব্র্যান্ড মূল্য রেকর্ড 2390 কোটি ইউরোতে পৌঁছেছে। এর মধ্যে কেবল শীর্ষ 10টি ক্লাবই ধরে রেখেছে বিশ্ব ফুটবলের মোট ব্র্যান্ড মূল্যের 60% বেশি। নাইম হামিদ, ডিবিসি নিউজ। সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিং করছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অপরাধী হোক না কেন, তার নিজেকে ডিফেন্ড করার একটা অধিকার থাকবে এবং তার যদি লয়ার না দিতে পারে, টাকা পয়সা না দিতে পারে, সেই ক্ষেত্রে রাষ্ট্র তার পক্ষে দাঁড়াবে। টাকা পয়সা দিয়ে আইনের মতো চলবে, আদালত আদালতের মতো দেখবেন। সেই কনসেপ্টটাই পরবর্তীতে লিগ্যাল এইড ফরম্যাটে আসে। আমরা নতুন করে লিগ্যাল এইড অ্যাক্ট হিসাবে 2026 সালে এটা নিয়ে এসেছি এবং এখানে লিগ্যাল এইড অ্যাক্টের আন্ডারে আমাদের নতুন অধিদপ্তর গঠিত হয়েছে। আমরা লিগ্যাল এইডের মাধ্যমে 2 ধরনের কার্যক্রম করি। তার একটি হলো অসহায় দরিদ্র গরিব মানুষকে লিগ্যাল এইড দেই, আরেকটা হলো আমরা মিডিয়েশন করে দিই, প্রি ট্রায়াল মিডিয়েশন বা প্রি
ফাইলিং অফ কেসে মিডিয়েশনে যাই। আমাদের এই যাত্রায় আমাদের সাথে ইউএনডিপিও আছে, জিআইজেড আছে, আরো দুই একটি অর্গানাইজেশন জাইকা আছে। আমাদের এই যাত্রায় প্রথমে আমরা 8টি জেলায় শুরু করেছিলাম, পরবর্তীতে 20টি জেলা আরো সংযোগ হয়েছে। তো রিসেন্টলি আমি একটা স্ট্যাটিস্টিক দেখছিলাম, নারায়ণগঞ্জ জেলাতে ইতিপূর্বে, নারায়ণগঞ্জ না নরসিংদী জেলাতে একই সময়ে গত বছর লিগ্যাল এইড অধিদপ্তর ওখানে মিডিয়েশন শুরু করার আগে গত বছর যে পরিমাণ মামলা ফাইল করেছিল, মিডিয়েশন চালু হওয়ার পরে ওই একই সময় 62% মামলা ফাইলিং কম হয়েছে। আমরা মনে করছি এটা আমাদের বাংলাদেশের লিগ্যাল রিফর্মের অন্যতম একটি পদক্ষেপ। আমরা প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত পৌঁছতে চাই। আমরা যেমন একদিকে বাংলাদেশের ঘরে ঘরে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন, মানুষকে স্বাবলম্বী করার জন্য, তার অধিকার নিশ্চিত করার জন্য। কৃষি মন্ত্রণালয় কৃষক কার্ড দেওয়ার চেষ্টা করছেন। আমরা আইন মন্ত্রণালয় থেকে বলছি ওই সমস্ত প্রান্তিক জনগোষ্ঠী যাদের নিজেদেরকে ভালনারেবল মনে না করেন, নিজেদেরকে অসহায় মনে না করেন, যাতে তারা মনে করেন যে আমাদের পাশে রাষ্ট্র আছে। আমাকে একজন ভিকটিম করলো, আমি আইনজীবী দিতে পারছি না, রাষ্ট্র অর্থ খরচ করে তার পাশে থাকবে। এইটা লিগ্যাল এইড টিমের অন্যতম লক্ষ্য, এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা দেখলাম সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত সমস্ত মন্ত্রণালয়ের মধ্যে সব থেকে বেশি কানেকশন। কারণ আপনাদের এই দুইটা মন্ত্রণালয়ের সাথে সবচেয়ে বেশি কানেকশন প্রান্তিক জনগোষ্ঠীর। সুতরাং তাদের সাথে আমরা এই সমঝোতা স্বাক্ষর করতে যাচ্ছি, যাতে আমাদের এই কর্মসূচিটা তাদের মাধ্যমে আমরা প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত পৌঁছে দিতে পারি। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দেই। সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিং করছিলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা যুক্ত ছিলাম সেখানে। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।